আসসালামু আলাইকুম। জেট মেডিকেল স্কুলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স থার্ড ইয়ারের কমপ্লেক্স অ্যানালিসিস বইটির চ্যাপ্টার 1 এর আমরা আজকে অষ্টম লেকচার দিচ্ছি আর কি। আজকে আমরা এক্সাম্পল 15 এর কিছু এক্সাম্পল দেখব। এখানে এক্সাম্পল নাম্বার 15 তে কিন্তু অসংখ্য আবার উদাহরণ দেওয়া আছে। তো এই উদাহরণগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তার মধ্যে এখানে তো অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আমি তোমাদেরকে যেটা কাজ করব সেটা হচ্ছে যে একদম বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিব, যাতে করে একই ধরনের অনেকগুলো एग्जांपल তোমরা নিজেরাই পারো, ঠিক আছে? তো এর মধ্যে থেকেও যেগুলো বেশি বেশি সালে আসছে আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি করে দেব সবগুলো ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে আমাদের এই প্রশ্নটাতে কি বলছে যে নিচের এলাকাগুলোকে জ্যামিতিকভাবে বর্ণনা করো। তো আমাদের এখানে জটিল আকারের কিছু ম্যাথ দেওয়া আছে, সেগুলাকে আমাদেরকে জ্যামিতিকভাবে ব্যাখ্যা করতে হবে অথবা জ্যামিতিকভাবে বর্ণনা করতে হবে। এখন দেখো, জ্যামিতিকভাবে বর্ণনা করতে গেলে কিন্তু আমাদের একটা হিসাব আসে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাই কি না? তাহলে এইখানে তো জেড আছে, যে ভাই এখানে তো এক্স নাই, তাহলে এক্স এবং ওয়াই কই থেকে আসবে? আমরা কি জানি বলো তো? আমি যদি এখানে একটু লেখার চেষ্টা করি যে জেড এটা জটিল সংখ্যা, একে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস আই ওয়াই। এই এক্স প্লাস আই কেই জেড লেখা যায়। তাহলে এখান থেকে আমাদের যেহেতু জেড দেওয়া আছে, সেহেতু এখান থেকে আমরা এক্স প্লাস আই ওয়াই কি পাবো, তাই কি না? অবশ্যই পাবো। ওকে, এক মিনিট, সরি। তো আমরা এই যে এক্স প্লাস আই ওয়াই যে পাবো, এখান থেকে কিন্তু আমরা এক্স এবং ওয়াই কে ধরে কিন্তু আমরা আমাদের জ্যামিতিক এলাকা ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো, আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে এখান থেকে প্রথম যে প্রশ্নটা আমরা চুজ করতেছি, 2 নম্বর প্রশ্নটা, যে মডুলাস জেড মাইনাস আই। ওকে, আমরা এখানে চুজ করতেছি মডুলাস জেড মাইনাস আই দিয়ে যে প্রশ্নটা আছে। দেখো এখানে যে মডুলাস জেড মাইনাস আই ইকুয়াল জেড প্লাস আই, মডুলাস জেড প্লাস আই, এটা আমরা প্রথমে কাজ শুরু করব। তো এই ম্যাথটা আমি বই থেকে দেখানোর চেষ্টা করব, যেগুলো লিখে বোঝানোর দরকার হবে সেগুলো আমি লিখে দেবো। ওকে, তো প্রথমে আমরা আসি এখানে 2 নাম্বার एग्जांपल। এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি এখানে ওঠাই নেওয়া হয়েছে বইয়ে, যে মডুলাস জেড মাইনাস আই ইকুয়াল মডুলাস জেড প্লাস আই। তো এখান থেকে আমি কি বলছিলাম, এখান থেকে আমি একটু আগেই তোমাদেরকে লিখে দেখাইলাম, এবং আগের যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলোতেও বারবার করে বলা হয়েছে যে জেড কে লেখা যায় এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই যেটা ওইটাই কি জেড। তো এখানে এই জেড এর পরিবর্তে আমরা লিখলাম যে এক্স প্লাস আই ওয়াই, আর মাইনাস আই যেটা আছে সেটাই থাকলো। এখানেও জেড এর পরিবর্তে আমরা লিখলাম যে এক্স প্লাস আই ওয়াই প্লাস কি এখানে আই যেটা আছে সেটাই থাকবে। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, আই কে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে এখানে কি হবে, এক্স প্লাস আই, আর এখানে ওয়াই থাকবে, এখানে কি থাকবে, আই কমন নিয়ে নিছি তার মানে 1 থাকবে। এখানেও যদি আমরা আইটাকে কমন নেই তাহলে ওয়াই প্লাস 1 থাকতেছে। এগুলো স্বাভাবিক ক্যালকুলেশন, তোমরা বোঝো, এর আগে আমরা অনেকগুলো ক্লাস করেছি। এখন এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যদি মান নির্ণয় করতে চাই তাহলে মান নির্ণয় কিভাবে করতে হয় বলো তো? তোমরা একটা বিষয় জানো যে মান নির্ণয়ের বিষয়টা, যদি মডুলাস জেড, দেখো এখানে লিখে দেই আমি, যে মডুলাস জেড এটা ইকুয়াল যদি আমাদের এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এটার মান নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে রুট দিতে হবে, এরপর বাস্তব অংশ যেটা আছে, অর্থাৎ এইখানে যে এক্স আছে এই এক্স এর উপর স্কোয়ার হবে, প্লাস এই যে কাল্পনিক অংশ আই এর সাথে যেটা সহগ থাকবে সেটার উপর স্কোয়ার দিতে হবে, ঠিক আছে? এটাই মূলত হচ্ছে কি, এটা হচ্ছে মান। মডুলাস থেকে যখন আমরা মান নির্ণয় করব তখন এই আকারটা হয়। তো তদ্রূপ ভাবে এখানে এখানে লেখা হয়েছে যে দেখো, এই মডুলাস থেকে যখন আমরা বের করে নিয়ে আসছি তখন সূত্রের রুট আসছে, এক্স এর উপর স্কোয়ার হয়েছে, আর আই এর সহগ কি এখানে ওয়াই মাইনাস 1। এই ওয়াই মাইনাস 1টা হচ্ছে কিসের সহগ, আই এর সহগ, এই জন্য এটার উপর স্কোয়ার হয়েছে। একইভাবে এই পাশেও, বুঝতে পারছো কিনা? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখন যে উভয় পাশে স্কোয়ার আছে, এই রুট আছে, রুটটাকে আমরা উভয় পাশ থেকে উঠাই দিতে পারি। এখন এখানে কি থাকে, আমার এক্স স্কোয়ার থাকে, আর এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মানে কি ওয়াই, বি মানে কি 1, তাহলে ওয়াই এবং 1 এর সাথে গুণ করলে কি হয়, 2y থাকে প্লাস 1। একইভাবে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো, এটাকে এখানে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছে। এখন এখান থেকে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হবে, দেখো আমি এখানে লিখে দেই, এটা বা এক্স স্কোয়ার সবগুলাকে আমরা এক পাশে নিয়ে আসি, ঠিক আছে? সবগুলাকেই প্রথমে আমরা এক পাশে নিয়ে আসছি, দেখো তাহলে কি হয়, এক্স স্কোয়ার অথবা এক্স স্কোয়ার গুলাকে এক পাশে নেই,
আর হচ্ছে ওয়াই স্কোয়ার গুলোকে এক পাশে নিয়ে এক্স স্কোয়ার আছে এখান থেকে এই এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে আমাদের এই ওয়ানটা আছে প্লাস ওয়ান, আর এই ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল এখানে আমাদের কি থাকতেছে এখানে মাইনাস টু ওয়াই, ওই পাশে গেলে কি হবে প্লাস টু ওয়াই, তাহলে টু ওয়াই আর এখানে কি আছে টু ওয়াই আছে প্লাস টু ওয়াই, এখানে কি থাকলো ওয়াই স্কোয়ার থাকলো, এখানে একটা ওয়াই স্কোয়ার আছে। তো এই পাশে যে ওয়াই স্কোয়ারটা সেটাকে আমরা প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, আর এখানকার যে ওয়াই স্কোয়ারটা আছে এই প্লাসটা ওই পাশে গেলে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের হিসাব। এখান থেকে আমরা এটা কাটা দিতে পারি, এটা কাটা দিতে পারি। তো এই পাশে জিরো থাকতেছে, এই পাশে থাকতেছে টু ওয়াই প্লাস টু ওয়াই অর্থাৎ ফোর ওয়াই ইকুয়াল এটা কাটা দিতে পারি। তাহলে ফোর ওয়াই ইকুয়াল কি হচ্ছে আমাদের জিরো হচ্ছে, ঠিক আছে। অথবা আমরা এখান থেকে লিখতে পারি যদি এই ফোরটাকে এই পাশে পার করে দেই তাহলে কি থাকবে ওয়াই ইকুয়াল আমাদের জিরো হবে। তো এটা হচ্ছে সিম্পল ক্যালকুলেশন, তোমরা পারো সেটা এখানে আমরা লিখছি, এই জন্য এখানে লেখা হয়েছে যে ফোর ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো অথবা ওয়াই ইকুয়াল জিরো। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো এগুলা সাধারণ ক্যালকুলেশন, তারপর আমি একটু দেখাই দিলাম তোমাদেরকে। ওকে, এখন দেখো আমাদেরকে এখান থেকে কিন্তু ব্যাখ্যা দিতে হবে, জ্যামিতিক এলাকার ব্যাখ্যা দিতে হবে। তো জ্যামিতিক এলাকার যখন আমরা ব্যাখ্যা দিব তখন আমরা কি করব, এটা হচ্ছে কিসের সমীকরণ বলতো, এটা হচ্ছে বাস্তব এক্স অক্ষের সমীকরণ। কারণ কি এখানে ওয়াই এর মান জিরো, আমাদের যদি একটা দেখো এখানে আমাদের একটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষের মান হচ্ছে জিরো, মানে এই অক্ষের কোনো মান নাই, তার মানে এক্স অক্ষটা শুধু আছে আমাদের, ঠিক আছে। এই জন্য আমরা এটা বলতেছি যে যা বাস্তব অক্ষ এক্স অক্ষ এর সমীকরণ, অতএব এলাকাটি বাস্তব অক্ষের উপর সকল বিন্দুর সেট। এই জন্য আমরা কি করব, এই যে এক্স অক্ষ যেটা আমরা ধরছি এই এক্স অক্ষটাকে আমরা ইন্ডিকেট করে দেব, অর্থাৎ এক্স অক্ষ যেটা আছে এটাকে একটু বোল্ড করে দেব। তোমরা পেন্সিল দিয়ে যখন আঁকবা তখন এক্স অক্ষ যেটা আছে এটাকে একটু মোটা করে আঁকাই দিবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, বুঝতে পারছো সবটাই। ওকে, তাহলে আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের কি ছিল সেটা একটু দেখি। ওকে, এরপরে আমরা যেটা দেখতে চাইছিলাম এইটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল যে আর ই 1/z লেস দেন ইকুয়াল 1/2, অথবা এই যে আর ই 1/z লেস দেন 1/2। তো এইটা বেশি আমাদের আসছে, এটা একটু আমি করে দেই, তোমাদের এটা বাসার কাজ থাকবে এবং একইভাবে তোমরা এই যেটাও করতে পারবা, ঠিক আছে। তো আমি তাহলে কোনটা করে দেই তোমাদেরকে, আর এগুলা করে দিতে হবে না, তাহলে আমরা এটাই করি, প্রথমে এটা করি, এটা অথবা এটা যে কোনো একটা, তারপর এটা করি আর ই 1/z লেস দেন ইকুয়াল 1/2, ঠিক আছে। তো এই ম্যাথটা আমরা এখন করব, চলো। জি, আমাদের এটা হচ্ছে ম্যাথ, দেখতে পাচ্ছ হয়তোবা। তো এই ম্যাথটা এখন আমরা করব। এই ম্যাথটাতে আমরা আমাদের প্রশ্ন দেওয়া আছে আর ই 1/z লেস এক্স, এটা আমাদের एग्जांपल। আমাদের প্রশ্নটা দেওয়া ছিল এরকম যে আর ই 1/z লেস দেন ইকুয়াল হচ্ছে 1/2। এটাকে আমাদেরকে জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করতে হবে। জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করার জন্য আমরা এখানে যা লিখবো আগে থেকে যেগুলা জানি সেগুলা লিখবো, যে আর ই এখানে 1/z এর মান আমরা কি জানি x প্লাস আই ওয়াই, ঠিক আছে। যে জটিল সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয়, z কে এই x প্লাস আই ওয়াই আকারে লেখা হয়, প্রথম থেকে ক্লাস করতেছো তোমরা জানো এগুলো। তাহলে লেস দেন ইকুয়াল 1/2। এরপরে দেখো যে আর ই এখানে 1/x প্লাস আই ওয়াই আছে। তো এই x প্লাস আই ওয়াই যেটা আছে আমরা হরে এই অংশটা মানে x জটিল আকার রাখবো না, আমরা হরে কখনোই আমরা
জটিল সংখ্যা বা জটিল আকারে রাখবো না। এই জন্য আমরা কি করব, হরে যেটা থাকবে এটার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করব। তাহলে অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, x মাইনাস আই ওয়াই। এই x মাইনাস আই ওয়াই দ্বারা 1 কে গুণ করলে কিন্তু এটাই হয়, যে কারণে এটা সরাসরি লেখা হয়েছে। আর নিচে তাহলে আমরা কি করব, x প্লাস আই ওয়াই, এটার সাথে আমাদের গুণ হবে কি x মাইনাস আই ওয়াই। অনুবন্ধী জটিল সংখ্যা বোঝো তো, মানে যেটা থাকবে ওটা বিপরীত চিহ্ন, ঠিক আছে। তো এটা আমরা লিখে নিলাম লেস দ্যান ইকুয়াল 1/2। এখন দেখো আমাদের এখানে কি হয়, এখান থেকে আমরা পাই যে আর ই এখানে x মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই, এটাকে এখন কি লেখা যায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়। তো এ স্কোয়ার মাইনাস যদি বি স্কোয়ার আমরা লিখতে চাই তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এই যে মাইনাস বি স্কোয়ার লিখলাম, এখানে আবার দেখো যে আর ই এখানে আমাদের এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই, এখানে লক্ষ্য করো এক্স স্কোয়ার যা আছে তাই ঠিক থাকবে। এখানে আই স্কোয়ারকে যদি আমরা করি তাহলে -1 পাবো না, ওই -1 এর সাথে যদি মাইনাস গুণ করি তাহলে প্লাস হবে, আর ওয়াই স্কোয়ারকে করলে ওয়াই স্কোয়ার। তাহলে একবারে আমরা এটা লিখে নিতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই পর্যন্ত হওয়ার পর আমরা এখন এখান থেকে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে রিয়েল জেড ইকুয়াল আমরা কি লিখি, এক্স লিখি। কেন লিখি, যে ভাইয়া জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাই কিনা। আমরা এটা জানি না যে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, কিন্তু এখানে যখন এখানে দুইটা অংশ, এটা হচ্ছে রিয়েল জেড আর এটা হচ্ছে কি ইমাজিনারি জেড, তাই না। তো যখন আমরা রিয়েল জেড লিখবো তখন হয় কি ইকুয়াল এক্স হয়, অর্থাৎ জটিল সংখ্যার বাস্তব অংশটা। আর যখন ইমাজিনারি জেড লিখবো তখন হবে কি জটিল সংখ্যার কাল্পনিক অংশ। তো তদ্রূপ এখান থেকে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশটাকে আলাদা করে প্রথমে লিখবো। প্রথমে আমরা লিখি যে আর ই এখানে এক্স মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এক্স, সরি আমরা তো ভাঙে নিলাম না, x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা একটা অংশ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই যেটা জায়গাটা আছে এই জায়গাটাকে শুধু আমরা ভাঙে লিখলাম এখানে, ঠিক আছে, যে x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস y ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ এই এক্সটা এটার সাথেও ভাগ অবস্থায় আছে, এই মাইনাসের সাথে এটাও কি এই পুরোটা ভাগ অবস্থায় আছে। তাহলে এইভাবে লিখতে পারি আমরা। লেখার পরে এখন দেখো এটাকে যদি আমরা জেড ধরি, এটা কি একটা জটিল সংখ্যা না, জেড এই পুরো অংশটাই। তাহলে এই যে রিয়েল জেড, তাহলে রিয়েল জেড মানে কি হবে, আমাদের এই জটিল সংখ্যার যে বাস্তব অংশটা আছে শুধু সেই অংশটাকে আমরা লিখতে পারবো রিয়েল জেডের মান। তো আমরা যখন রিয়েলটাকে উঠাই দিব তখন আমরা শুধু লিখতে পারবো যে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এখন দেখো আমাদের এই পর্যন্ত বুঝতে পারলে আমরা এখন বই থেকে দেখব। দেখো ক্যালকুলেশনটা একটু আমি ভাঙে ভাঙে তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করলাম। তো এখান থেকে কিন্তু আমরা এই পর্যন্ত আসলাম যে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল হাফ, এটা আমাদের এই পর্যন্ত আমরা করলাম। এখন এখান থেকে এই 2টাকে যদি এই পাশে গুণ করে দেই, মানে 2টাকে এই পাশে নিয়ে আসি তাহলে 2x হবে, আর এটাকে যদি ওই পাশে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, তাই কি না। তো এই অংশটা দেখো এই লাইন থেকে এই লাইনটা বুঝতে পারছো। এখন আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা কি যে এখান থেকে দেখো আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে লক্ষ্য করো এই যে 2x যেটা আছে না, এই 2x টাকে যদি এই পাশে আমরা পার করে দেই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এই পাশে প্লাস ছিল, এই পাশে কি হবে, মাইনাস হবে। তাহলে এই পাশে কি থাকবে, 0। তাহলে 0 লেস দ্যান ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কি 2x। ওকে, এবার যদি আমরা পুরাটাকে এই পাশে নিয়ে আসি, মনে করো যে 0 লেস দ্যান ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার মাইনাস 2x। এখন এটাকে যদি পুরোটাই এই পাশে নিয়ে আসি, অর্থাৎ 0 থেকে এই অংশটা বড়, তাহলে এটাকে এইভাবে যদি লিখতে পারি আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x গ্রেটার দেন ইকুয়াল 0, এটাও লেখা যায়। মানে 0 থেকে এই মানটা বড় অথবা 0 থেকে এই মানটা বড়। এই দুইটা লাইন কি একই না? দেখো এই দুইটা লাইন কিন্তু একই। তো সেটাই এখানে করা হয়েছে, শুধু জাস্ট এইভাবে লেখা হয়েছে। এখন এখান থেকে আমরা একটা কাজ করব, সে কাজটা কি দেখো, যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা নিতে পারি যে এখানে আমরা যদি নেই যে মাইনাস 2x আছে, তাই না? তো মাইনাস যদি 2x থাকে তাহলে আমরা এখানে প্লাস 1 যদি নেই, মাইনাস 2x, আর এখানে একটা নিলাম মাইনাস 1, তাহলে এই মাইনাস 1 এবং এই প্লাস 1 কাটাকাটি যায়, অর্থাৎ এই সমীকরণ আর এই সমীকরণ একই থাকে, তাই কি না? এবার দেখো এখান থেকে আমরা এখন যদি সূত্র করি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি করি আমরা, তাহলে কি হবে এখান থেকে, যে a স্কয়ার হ্যাঁ এটা x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এই y স্কয়ারটা একসাথে লিখবো আমরা। এখানে দেখো এটা হচ্ছে a স্কয়ার, আর এটা হচ্ছে b, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের b, আর এটা হচ্ছে 2ab। দেখো এখান থেকে সূত্র হবে, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখবো। তাহলে a এখানে মাইনাস আছে না, তাহলে মাইনাস থাকলে মাইনাস b মানে কি, এই যে 1 এটার উপর কি হবে, হোল স্কয়ার হবে। ওকে, আর এই যে প্লাস ওয়াই স্কয়ার যা ছিল, এই প্লাস ওয়াই স্কয়ার যা ছিল তাই থাকবে। আশা করি বুঝতে পারছো। সরি, আর এখানে এই যে মাইনাস 1টা আছে না, এই যে এখানে মাইনাস 1, এই মাইনাস 1টাকে যদি এই পাশে যদি পার করে দেই তাহলে কি হবে বলো তো? এই পাশে যদি আমরা পার করে দেই এই মাইনাস 1টাকে, তাহলে এই পাশে গিয়ে প্লাস 1 হয়ে যাবে। তো দেখো এই লাইনটা থেকে আমরা কি লিখছি এখানে, x স্কয়ার মাইনাস 2x, এ মানে এই কারণে আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য এখানে একটা প্লাস যোগ করছি, একটা মাইনাস করছি, এরপরে এই 1টাকে এই পাশে পার করে দিছি। এখন এটা দেখো একটা বৃত্তের সমীকরণ হয়েছে। কিসের সমীকরণ হয়েছে বলো তো? বৃত্তের সমীকরণ হয়েছে। বৃত্তের সমীকরণ জানো তোমরা? যেখানে বৃত্তের সমীকরণটাকে এইভাবে আমরা লিখতে পারবো যে বা x মাইনাস 1 প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 1 স্কয়ার, এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো। যদি এইভাবে লিখি তাহলে এখানে দেখো তো আমাদের বৃত্তের কেন্দ্র, আমাদের একটা সূত্র জানতাম না যে এইরকম আকারের সমীকরণ থেকে আমরা কি লিখতে পারতাম, যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল r স্কয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণের সূত্র ছিল, যেখান থেকে এই h এবং k এই দুটো হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, এবং এই r হচ্ছে কি, এই r হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? ইকুয়াল r স্কয়ার ছিল, এই rটা হচ্ছে কি ব্যাসার্ধ। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে h এর পরিবর্তে 1 এবং k এর পরিবর্তে 0, অর্থাৎ h এবং k এই দুটো যদি আমরা হচ্ছে কি ধরি, h এবং k এই দুটাকে যদি আমরা কেন্দ্র ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দেখো যে এই 1 এবং 0 এই দুটো হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং এখানে যে 1টা আছে এই 1টা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 1 এবং 0 কেন্দ্র বিশিষ্ট এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট আমাদেরকে একটা বৃত্ত আঁকতে হবে, সেটাই হবে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছো। তাহলে সেটা আমরা এখন অঙ্কন করার চেষ্টা করব। এই জন্য এখানে দেখো যে x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস, আমি যেভাবে লিখে দিলাম তোমরা ওইভাবে করবা, যে y মাইনাস 0 হোল স্কয়ার দিয়ে এখানে 1 এর উপর স্কয়ার দিতে পারো, কারণ 1 এর উপর স্কয়ার দেওয়া মানে কি 1ই থাকা, একই কথা। অতএব এলাকাটি 1,0 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ সকল বিন্দু সমূহের সকল বহিস্থ বিন্দুর সেট। এখন এখানে যে কথাটা আছে এই কথাটা আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দেই তোমাদেরকে। দেখো যখন আমাদের এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে, এই ধরনের যখন প্রশ্ন আসবে তখন একটা বিষয় খেয়াল করো, আমি এখানে একটা বিষয় লিখে রাখছি, যে যদি আমাদের যে সমীকরণটা থাকবে, দেখো আমাদের সমীকরণে এই পাশে
এই পাশে একটা মান থাকবে, এই পাশে ইকুয়াল দিয়ে এই পাশে একটা মান থাকতে পারে, ঠিক আছে। তো ইকুয়াল থাকতে পারে, গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন থাকতে পারে, গ্রেটার দেন থাকতে পারে, লেস দেন ইকুয়াল থাকতে পারে, গ্রেটার দেন ইকুয়াল থাকতে পারে। তো আমাদের সমীকরণে অ্যাকচুয়ালি কি থাকবে সেটা আমরা জানি না, কিন্তু যদি এই চিহ্নগুলোর বাইরে অন্য কোনো চিহ্ন আসবে না। এখন এই চিহ্নগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা ভাষাটা কি লিখব এবং কিভাবে আমরা এই চিত্রটা অঙ্কন করব সেগুলোর জন্য এখানে বিস্তারিত লিখে দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিষয়, এখানে দেখো দেখো যদি ইকুয়াল থাকে তাহলে বৃত্তের উপর, যদি ইকুয়াল থাকে বৃত্তের উপর আমরা ইকুয়াল থাকলে যেটাকে লিখবো সেটাকে বোল্ড করে চিহ্ন দেব, ঠিক আছে। আমি একটু পরে তো বুঝাই দিচ্ছি। এখানে যদি গ্রেটার দেন থাকে তাহলে বৃত্তের ভিতরটা আমরা হচ্ছে কি করব, এই ডট 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 দিয়ে আঁকে দেব, আমরা এক্সাম্পলে দেখব। এরপর হচ্ছে বৃত্তের গ্রেটার দেন যদি থাকে তাহলে বৃত্তের বাহিরের অংশটাকে আমরা, এটা যদি একটা বৃত্ত হয় এর বাহিরের অংশটাকে আমরা বুঝাবো, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে বৃত্তের ভিতরে হবে এবং উপরে হবে, অর্থাৎ বৃত্তের ভিতরে যদি এরকম হয় তাহলে এরকম হবে, এবং উপরে বলতে আমাদের এই যে এরকম যে গোল চিহ্নটা আছে সেটাকে মোটা করে দিতে হবে। এরপর যদি গ্রেটার দেন ইকুয়াল হয় তাহলে বৃত্তের বাইরের অংশটাকে বোঝাবো আমরা, এই বাইরের অংশটাকে, এবং উপরের দিকে, এবং এই উপরের অংশটাকে আমরা গোল করে দেব, এই ভরা এই একটু মোটা বোল্ড করে দেব। তো সেইগুলো আমরা এখানে একটু চিত্র যখন আঁকবো তখন দেখবো, আশা করি তোমরা বুঝতে পারবা। ওকে, তাহলে চলো আমরা এখন এটা একটু চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের কি চিহ্ন আছে বলতো, গ্রেটার দেন ইকুয়াল। তো গ্রেটার দেন ইকুয়াল থাকলে আমি একটু আগে কি দেখাইলাম, গ্রেটার দেন ইকুয়াল যদি চিহ্ন থাকে সেক্ষেত্রে আমাদের হবে, এই যে দেখো গ্রেটার দেন ইকুয়াল থাকলে বৃত্তের বাহিরে এবং উপরের দিকে হবে। এই জন্য এই ভাষাটা এখানে লেখা আছে যে অতএব এলাকাটি 1,0 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরস্থ সকল বিন্দু সমূহের বহিস্থ, বহিস্থ মানে কিন্তু বাহিরের দিকে, ঠিক আছে, এবং উপরস্থ মানে কি উপরে। এই জন্য এখানে লিখে দেওয়া হয়েছে দেখো যে বৃত্তের বাইরে এবং উপরে, বহিস্থ এবং উপরস্থ কথা এখানে আসছে, যে বৃত্তের উপরস্থ সকল বিন্দু সহ সকল বহিস্থ বিন্দুর সেট। এখন এখানে একটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে কি, আমরা যখন এখানে দেখো অনেক প্রশ্ন পাবা, একটা বৃত্ত নিচের দিকে লেখছে, একটা উপরের দিকে লেখছে, একটা বামের দিকে লেখছে, একটা ডানের দিকে লেখছে। এটা একটা খুব সিম্পল বিষয়, কিন্তু তোমরা জানোই, তারপরে একটু আমি ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে যখন কেন্দ্রটা আমাদের 1,0 হবে, আমাদের যদি এক্স অক্ষ হয় আর এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, এখন কেন্দ্র যদি 0 হয় তাহলে এটাই কিন্তু কেন্দ্র, এটা আছে 0, ঠিক আছে, কেন্দ্র 0। এবং আমাদের যদি কি হয়, আমাদের কেন্দ্র যদি 0 এবং 1 হয় সেক্ষেত্রে এই এলাকাটা বোঝাবে। আর এখানে দেখো যে এলাকাটি আমাদের হচ্ছে 1,0, অর্থাৎ 1টা হচ্ছে x এর মান আর হচ্ছে y, এই 0টা হচ্ছে কি y এর দিকে মান। তার মানে আমরা যে কেন্দ্রটা আঁকবো সেটা x অক্ষটার দিকে আমরা কেন্দ্র আঁকবো। x অক্ষের দিকে কত ঘর যাবে, এখানে দেখো x অক্ষের দিকে 1 ঘর যাবে। তাহলে এটাকে যদি আমরা মনে করি যে এই জায়গাটা 1, ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো যে মনে করি এই জায়গাটা হচ্ছে 1, এই জায়গাটা মনে করো 2, এরপরে এই জায়গাটা মনে করো 1, এই জায়গাটা মনে করো 2। এইভাবে যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে এই 0 মানে কি y অক্ষের কোনো মান থাকবে না, আর কেন্দ্রটা এই জায়গায় হবে, এই জায়গায় হবে। এই জন্য এটাকে আমরা কেন্দ্র ধরে আমরা এখানে একটা বৃত্ত আঁকবো। কি আঁকবো এখানে আমরা, এই জায়গায় আমরা ধরে আমরা একটা যদি বৃত্ত আঁকি তাহলে দেখো হ্যাঁ, এই মনে করো যে আমরা একটা বৃত্ত আঁকে ফেললাম, ও কেন্দ্র তো ওইটা ধরি নাই, আবার মিস্টেক। আচ্ছা, হাত দিয়ে আঁকি আমরা। তো এটা মনে করো যে কেন্দ্র, এই কেন্দ্রকে কেন্দ্র করে আমরা একটা হচ্ছে কি আঁকলাম, বৃত্ত আঁকলাম, ঠিক আছে। এই বৃত্তের এখন কি হবে, আমাদের চিহ্ন আছে কি বলতো, প্রশ্নতে আছে আমাদের, দেখো প্রশ্নতে আছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল। তাহলে আমার গ্রেটার দেন ইকুয়াল থাকলে কি বলছিলাম, বৃত্তের বাইরে এবং উপরে। এই জন্য আমরা কিন্তু দেখো যে এই জায়গাটা, এই কেন্দ্রটা হচ্ছে এখানে 1,0, অর্থাৎ y এর দিকে আমাদের কেন্দ্রটা থাকবে না, এবং কেন্দ্রটা হচ্ছে
এক্স অক্ষের দিকে 1 বরাবর যাবে। এখন এখান থেকে আমাদের কি পাইছি, আমরা ব্যাসার্ধ কি পাইছি, 1 পাইছি। এই ব্যাসার্ধ 1টাকে তোমরা এভাবে এখানে ইন্ডিকেট করে দিতে পারো যে এটা হচ্ছে কি ব্যাসার্ধ 1 আর এই কেন্দ্রটা হচ্ছে 1, হচ্ছে 0। ঠিক আছে, এখন যদি আমাদের কেন্দ্রটা যদি এরকম আসতো যে 2, 0, সেক্ষেত্রে আমরা এক্স অক্ষ এভাবে আঁকতাম। আগে এটাকে যদি 1 ধরতাম, এখানে যদি 2 ধরতাম, তাহলে এই 2টাকে আমরা নিতাম এখানে, এইটাকে কেন্দ্র করে আমরা এখানে একটা কি আঁকতাম, বৃত্ত আঁকতাম, সার্কেল আঁকতাম। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু এটা আঁকতে হবে। এরপর আমরা কি করব, যে উপরস্থ সকল বিন্দু সমূহ এবং বহিস্থ বিন্দুর সেট। এই জন্য যেহেতু আমরা উপরে এবং বাইরের কথা বোঝাচ্ছি, এই জন্য এই যে এই জায়গাটা আছে না, এটাকে একটু বোল্ড করে তোমরা দিতে পারো। আর এই যে এইভাবে যে বাইরের অংশটা যেটা আছে সবগুলাকে এভাবে তোমরা এটাকে দিতে পারো, অথবা মনে করো যে এরকম করে এরকম করে এরকম করে যদি তোমরা ফটাফট দাও তাহলে দিয়ে দিলা, অথবা যদি না দাও তাহলে এইভাবে দিয়ে দিবা। ঠিক আছে, মানে বাইরের অংশটাকে বোঝাচ্ছি। এটাই হয়ে যাবে আমাদের চিত্র। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। একইভাবে তোমরা অন্যান্য চিত্রগুলোর দিকে একটু লক্ষ্য করো, এটার দিকে লক্ষ্য করো। এটার দিকেও আমাদের কি বলছে যে এই গ্রেটার দেন চিহ্ন আছে। তো ভাষাটা আমরা কি লিখবো, যে কেন্দ্র 1 বিশিষ্ট বৃত্তের সকল বহিস্থ বিন্দুর সেট। এখানে কিন্তু উপরস্থ বলছি না, আমরা শুধু বহিস্থ বিন্দুর সেট বলছি। এই যে বাইরের জায়গাটাকে আমরা ব্লক করে দিব, তাহলে আমাদের এটার উত্তরটা হয়ে যাবে। তাহলে এখানে শুধু আমাদের লেস গ্রেটার দেন থাকার কারণে আমরা বহিস্থ বিন্দুর সেট বলছি। যখন গ্রেটার দেন ইকুয়াল থাকবে তখন উপরস্থ এবং বহিস্থ বিন্দুর সেট বলবো। আশা করি বুঝতে পারছো। একইভাবে আমাদের অন্যান্য যে ম্যাথগুলো আছে সেগুলোও হবে। এখানে দেখো একটা চিত্র আছে, সেই চিত্রটা একটু লক্ষ্য করো। আমি যেটা এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম, এখানে দেখো আমাদের মানটা কি আসছে, যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে x মাইনাস 0 হোল স্কয়ার, এরপর হচ্ছে প্লাস y প্লাস 1, ঠিক আছে, হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 1 এর উপর স্কয়ার। এটাও একটা বৃত্তের সমীকরণ প্রকাশ করে, যেখানে আমার হচ্ছে বৃত্তটা হচ্ছে কি 0, আর এই যে এখানে হচ্ছে কি আমাদের সূত্রে ছিল এরকম যে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার। যখন এই কে এর সামনে যখন মাইনাস, তখন কেন্দ্রটা হচ্ছে আমার কে, এটার সামনে যদি প্লাস হয় তখন কেন্দ্র হবে মাইনাস কে। ঠিক আছে, তো সেই সুবাদে আমরা কিন্তু এখানে লিখতে পারবো যে y প্লাস 1 আছে, তার মানে 0, এখানে যে 0 এর সামনে মাইনাস আছে তাহলে 0 লিখতে পারবো, আর 1 এর সামনে প্লাস থাকার কারণে এখানে মাইনাস লিখতে হবে এই সূত্র অনুযায়ী। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের কেন্দ্র হয়, সেক্ষেত্রে আমরা এখন বৃত্তটা কিভাবে আঁকবো বলো তো? পারবা না? যে আমার যেহেতু দেখা যাচ্ছে y এর মানটা কি আসবে, নিচের দিকে আসবে, মানে এই যে মাইনাস আছে না, আমরা কি জানি এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, এটা যদি y ড্যাশ হয়, এটা যদি x ড্যাশ হয়, তাহলে এই দিকে হয় ধনাত্মক দিক, এই দিকে হয় ঋণাত্মক দিক, এই দিকে হয় কি পজিটিভ দিক। তো এই যখন আমরা এরকম আমরা পাবো, সেই ক্ষেত্রে আমরা চিত্রটা কিন্তু একটু লক্ষ্য করব যে আমার বৃত্তটা আসলে কোন দিকে আসছে, সেন্টার কোনটা হবে। আমার সেন্টার হবে যেহেতু 0, x এর মান যেহেতু 0, অর্থাৎ x অক্ষের দিকে আমার কোনো দিকে যাওয়া যাবে না। আর এই যে y যে অক্ষ আছে, এই y অক্ষের দিকে কি হবে, এই y অক্ষের দিকে আমার -1। তো এটা যদি আমরা 0 ধরি, এটাকে যদি আমি -1 ধরি, এটাকে যদি -2 ধরি, তাহলে এটাকে আমার কেন্দ্র হইতে হবে। তাহলে এই কেন্দ্রকে কেন্দ্র করে আমাকে কি করতে হবে, একটা সার্কেল আঁকতে হবে। বুঝতে পারছো কিনা? এই জন্য দেখো এখানে x অক্ষটা উপরের দিকে, y অক্ষটা এদিকে, আর এই জায়গাটা -1 অক্ষ, y এর জন্য -1। বুঝতে পারছো কিনা? এভাবে এই চিত্রটা আসছে। তো একই ভাবে তোমরা যদি এটার দিকে লক্ষ্য করো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো একটু এই অঙ্কটা একটু দেখাই দেই। হ্যাঁ, ওকে, এই প্রশ্নটা আমাদের এইটা দেওয়া আছে আর কি, যে 1 লেস দেন মডুলাস z প্লাস i লেস দেন ইকুয়াল টু, এটা হইতে আমাদের হচ্ছে কি করতে হবে, জ্যামিতিক এলাকা ব্যাখ্যা করতে হবে। যদি জ্যামিতিক এলাকা ব্যাখ্যা করতে যাই, তাহলে z এর মানটা আমরা বসাবো x প্লাস i লেস দেন ইকুয়াল টু, এরপর হচ্ছে আমরা ওই যে প্রথম ম্যাথটা যেরকম করলাম, আইটাকে কমন নেব, এটা নিব, নেওয়ার পর এই জায়গাটার মান নির্ণয় করব, বাস্তব অংশের উপর স্কয়ার এবং কাল্পনিক অংশের সহগের উপর স্কয়ার, এরপর লেস দেন ইকুয়াল টু। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে যদি আমরা কাজ করি যে সবগুলোর উপর যদি স্কয়ার করে দিই, 1 এর উপর স্কয়ার, এখানে এটার উপর স্কয়ার করলে রুট এবং স্কয়ার কাটা যাবে, 2 এর উপর স্কয়ার করলে 2 এর উপর স্কয়ার হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই লাইনটাকে পুরোটাকে আমরা বর্গ করে দিছি, বর্গ করে দেওয়ার ফলে এই লাইনটা আসছে, এই লাইন থেকে এই লাইনটা আসছে। আশা করি দেখো, আবারও দেখো একটু, যে এই যে লাইনটা আছে না, এই লাইনটার আমরা পুরোটাকে যদি বর্গ করে দেই, তাহলে এই রুট এবং স্কয়ার কাটে যাবে,
তখন এটা যা ছিল এই অংশটা থাকবে, আর এই 2 এর উপর একটা স্কয়ার আসবে, আর 1 এর উপর স্কয়ার করলে তো 1ই হয়। এখন এটা আছে না, এটা থেকে আমরা দুইটা লাইন কল্পনা করব। এখানে দেখো, এখানে 1 লেস দ্যান এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস 1 এটাই হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল 2 এর উপর স্কয়ার। এখন এখান থেকে দেখো, আমরা এটা যদি এইটুকু অংশ দিয়ে চিন্তা করি, তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ হয়। আবার দেখো, আমরা যদি এখান থেকে এই অংশটা একটা কল্পনা করি, তাহলে এটাও একটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? যেখানে কেন্দ্রটা এক হয়, দুইটার ক্ষেত্রে কি কেন্দ্রটা এক হয়। আমি একটু আরো একটু ভাঙে দেখাই দেই। এখান থেকে দুইটা লাইন করো, যে 1 লেস দ্যান এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার, এটা একটা লাইন করো। আর একটা করো যে এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস 1 এটার উপর হোল স্কয়ার লেস দ্যান ইকুয়াল হচ্ছে 2 এর উপর স্কয়ার। এই দুইটা লাইন। এখন এটাকে একটা কল্পনা করতে হবে, এটাকে একটা কল্পনা করতে হবে, দুইটাই দেখো বৃত্তের সমীকরণ। কেমন বৃত্তের সমীকরণ এখান থেকে লক্ষ্য করতে পারতেছো? যে এটাকে আমরা ব্যাসার্ধ ধরবো, আর এটাকে স্কয়ার, আর এটার উপর স্কয়ার দিলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা হবে ব্যাসার্ধ। আর এখানে কি 0 মাইনাস 1 কেন্দ্র বিশিষ্ট একটা হচ্ছে আমাদের বৃত্ত। এখানেও কি হবে 0 মাইনাস 1 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত হবে, শুধু ব্যাসার্ধটা আলাদা হবে। এই জন্য এখানে এটার ক্ষেত্রে লেখা হয়েছে, দেখো যে দুইটাই যেহেতু 0 মাইনাস 1 কেন্দ্র বিশিষ্ট, এই জন্য এটাকে কেন্দ্র করে দেখো, এই যে এটা -1 আছে না, তাহলে -1 ওয়াই এর মান, কিন্তু এই জন্য এটাকে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা হয়েছে। ব্যাসার্ধ কি, এখানে আমি একটু যদি ক্লিয়ার করে দেই তোমাদেরকে, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে -1 ওয়াই এর দিকে, তাহলে এক্স এর মান এখানে 0। তো এটাকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, এটা একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এটা একটা বৃত্ত, আর এটার হচ্ছে এই ব্যাসার্ধটা হচ্ছে 1 ব্যাসার্ধ বিশিষ্ট। তো আর এই একই কেন্দ্রকে কেন্দ্র করে আমাদের 2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে। এটাকে কেন্দ্র করে, তাহলে ব্যাসার্ধ আর একটা কি হবে 2 ব্যাসার্ধ। তো এখান থেকে এটাই কেন্দ্র, কিন্তু এটা হচ্ছে কি 2 ব্যাসার্ধ, আর প্রথম বৃত্তটা হচ্ছে 1 ব্যাসার্ধ বিশিষ্ট। এই জন্য কিন্তু এখানে ডাবল বৃত্ত আসছে। একটা হচ্ছে 1 ব্যাসার্ধ এই জায়গাটা, আর এই জায়গাটা হচ্ছে 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, কিন্তু কেন্দ্র কি একটাই। এই জন্য এখানে লেখা হয়েছে, দেখো যে 0 মাইনাস 1 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সকল বহিস্থ বিন্দু এক্স স্কয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার গ্রেটার দেন 1, ঠিক আছে? এটা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে লেখা হয়েছে, এই যে প্রথম এই জায়গাটার ক্ষেত্রে লেখা হয়েছে, এই জায়গাটার ক্ষেত্রে লেখা হয়েছে, মানে এটাকে এভাবে লিখছে যে এক্স স্কয়ার, সরি এখানে দেখো যে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার। এখানে দেখো এই যে 1 লেস দ্যান এটা আছে না, মানে 1 এর থেকে এই জায়গাটা বড়, তাহলে এটাকে আমরা গ্রেটার দ্যান চিহ্ন দিতে পারি। 1 এর থেকে এই অংশটা বড়,
তাহলে এটা হবে স্কোয়ার। তাহলে গ্রেটার দেন যদি হয় তাহলে আমরা প্রথম ইয়াতে কি পড়ছিলাম, প্রথম ক্লাসটা যখন দেখছিলাম, এখানে দেখো গ্রেটার দেন থাকলে বৃত্তের কি হবে, বাইরে লিখে দিতে হবে। এই জন্য এখানে আমরা লিখতেছি যে এই বৃত্তের সকল বহিস্থ বিন্দু, বাইরে মানে কি বহিস্থ বিন্দু, তাহলে এই প্রথম 1 ব্যাসার্ধ বিশিষ্ট যেটা এটার বাইরের অংশটা বোঝাচ্ছে। আবার যখন এটাকে নিয়ে আমরা করতেছি তখন লেস দেন ইকুয়াল যখন থাকবে তখন কি হবে, বৃত্তের ভিতরে এবং উপরে, ঠিক আছে। তাহলে বৃত্তের এই যে 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত কোনটা, এইটা, এই বৃত্তের ভিতরে মানে কি এই যে এই অংশটাই, তাই না, এই অংশটাই। এবং উপরে মানে কি এই যে 2 নাম্বার যে হচ্ছে ব্যাসার্ধটা আছে এটাকে আমরা হচ্ছে একটু বোল্ড করে আঁকবো। এই জন্য এখানে লিখছে দেখো, নির্দেশ করে এবং x স্কয়ার প্লাস 1 y প্লাস 1 হোল স্কয়ার লেস দেন ইকুয়াল 2 স্কয়ার দ্বারা 0,1 কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্টের সকল অন্তঃস্থ এবং বৃত্তের উপরস্থ বিন্দু সমূহ নির্দেশ করে। অতএব এলাকাটি x স্কয়ার প্লাস 1 প্লাস 1 y স্কয়ার ইকুয়াল 1 বৃত্তের সকল বহিস্থ বিন্দু, মানে উপরে যেটা লিখছে সেটা এখানে আবার লিখে দিচ্ছি, এটা না লিখে দিলেও চলবে। এটা হচ্ছে আমাদের কি উত্তর। আশা করি বুঝতে পারছো। আর বুঝতে সমস্যা হলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে একটু বলবা, বললে আবার সমাধান ক্লাস দেওয়া হবে। এইভাবে যতগুলা ম্যাথ আছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবা, ঠিক আছে, এই ম্যাথগুলো তোমরা করে ফেলবা নিজেরাই। তো এরপরে ক্লাসে আমরা এই যে আর্গুমেন্ট দিয়ে কিছু ম্যাথ আছে এগুলো একটু তোমাদের ভেজাল লাগতে পারে, তো ভেজাল থাকা ভালো না, আমি সেগুলো তোমাদেরকে করে দেব। নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথগুলো দেখব। কোন ম্যাথ, এগুলা তোমরা পারবা। এই যে মাইনাস পাই আর্গুমেন্ট জেড লেস দেন হচ্ছে পাই, এই টাইপের ম্যাথ যেগুলো আছে এগুলো একটু তোমাদের বুঝতে অসুবিধা হইতে পারে। তো নেক্সট ক্লাসে আমি এগুলো করে দিব। এই পাই দিয়ে যেগুলো আছে, এর বাইরে যে ম্যাথগুলো আছে সবগুলাই তোমাদের বাড়ির কাজ থাকলো, সবগুলাই